প্যাট্রিক জেসনের বাড়ির সামনের দরজাটা হঠাৎ সজোরে খুলে গেল এবং কালো টুইটকোট পরা একদল নাইট হক্স দৌড়ে ভেতরে ঢুকল। তাদের চেহারা ছিল সতর্ক আর সজাগ, যেন তারা কোনো মারাত্মক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হতে যাচ্ছে। ট্যাপ ট্যাপ ট্যাপ। পুরো রূপালী আর্মার পরা একজন মানুষ হেঁটে ভেতরে ঢুকল। আর্মারটা দেখে মনে হচ্ছিল সেটা অস্বাভাবিক রকমের ভারী। এর বিভিন্ন খাঁজ আর নকশাগুলো ছিল প্রাচীন ধাঁচের এবং বাঁ কাঁধ থেকে শুরু করে আড়াআড়িভাবে একদম পেট পর্যন্ত গাঢ় লাল রক্তের দাগ লেগেছিল, যা দেখে মনে হচ্ছিল কোনোভাবেই মোছা সম্ভব না। অন্যান্য জায়গায় ছিটিয়ে থাকা লাল দাগগুলোর সাথে মিলে এটা একটা অদ্ভুত অথচ সুন্দর দৃশ্য তৈরি করেছিল, যেন এটা এক অন্যরকম অসাধারণ সাজসজ্জা। সোল অ্যাসিওরাস সোয়েস্ট তার পকেট ঘড়িটা বের করে সেদিকে একবার তাকাল। পরিবর্তন করো। রূপালী আর্মারটা থামল অ্যান্ড ভেতরের মানুষটাকে দেখানোর জন্য সামনের ঢাকনাটা তুলল। সে ছিল কালো চুল আর সবুজ চোখের একজন সুদর্শন মানুষ। লিওনার্ড মিচেল, দোতলার মাস্টার বেডরুমের বাথরুমে গরম পানি তৈরি রাখা হয়েছে। আর দেরি করো না, নাহলে তুমি কেবল গডেসের কোলেই ফিরে যেতে পারবে। সোয়েস্ট তাকে তাগাদা দিল। জি, ক্যাপ্টেন সোয়েস্ট। লিওনার্ড মিচেল বাকি নাইট হক্সদের সাহায্যে তার ভারী রক্তমাখা রূপালী আর্মারটা খুলে ফেলল। লাল গ্লাভস পরা অবস্থায় সে আর কোনো কথা বলল না। কোনো দ্বিধা না করেই সে দৌড়ে দোতলায় গেল এবং দেখল বাথটাব থেকে তখনও সাদা ভাপ উঠছে। লিওনার্ড দ্রুত তার জামাকাপড় খুলে ফেলল এবং নাক পর্যন্ত ডুবিয়ে গরম পানির ভেতর শুয়ে পড়ল। তার চামড়া খুব দ্রুত সেদ্ধ গলদা চিংড়ির মতো লাল হয়ে গেল এবং তার চামড়ার ওপর ধীরে ধীরে অদ্ভুত ক্ষতের মতো রূপালী রেখা ফুটে উঠতে শুরু করল। সেই রূপালী রেখাগুলো ছিল খাঁটি ব্লেডের আলোর মতো, যেগুলো ক্রমাগত বাইরের দিকে ছড়িয়ে পড়ছিল আর গরম পানির সাথে মিশে যাচ্ছিল। 10 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বাষ্পটা গায়েব হয়ে গেল এবং গরম পানির ওপর স্বচ্ছ বরফের একটা পাতলা স্তর জমে গেল। যখন সব রূপালী রেখা মিলিয়ে গেল, কেবল তখনই লিওনার্ড ভারী শ্বাস নিতে নিতে উঠে বসল। সে তার মাথাটা হালকা কাত করল, যেন সে কিছু শোনার চেষ্টা করছিল। তারপর সে নিচু গলায় বলল, ওল্ড ম্যান, তুমি কি সিল্ড আর্টিফ্যাক্ট 142-এর আসল উৎস জানো? তার মাথার ভেতর একটা বয়স্ক গলার স্বর বেজে উঠল। তুমি দিন দিন আরও বেশি অভদ্র হয়ে যাচ্ছ। আমি জানি না ওই অদ্ভুত আর্মারটা কোথা থেকে এসেছে। লিওনার্ডের আরও কিছু জিজ্ঞেস করার আগেই সে হালকা হেসে উঠল। তবে আমার মনে হয় আমি ওই রক্তের মালিককে চিনতে পেরেছি। কে সে? লিওনার্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। সেই একটু বয়স্ক কণ্ঠস্বরটা নিচু আর গম্ভীর গলায় বলল, মহাপ্রলয়ের আগের প্রাচীন দেবতা। ব্রিজের দক্ষিণে রোজ স্ট্রিটের হারভেস্ট চার্চ। ক্লাইন মোরেত্তি শান্ত প্রার্থনা কক্ষে পা রাখতেই দেখল বিশপ উট্রাভস্কি আর ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট, একজন সামনে আর অন্যজন পেছনে আলাদা উচ্চতার চেয়ারে বসে আছে। তাদের হাতগুলো মুখ আর নাকের সামনে রাখা ছিল, আঙুলগুলো একসাথে জড়ানো আর হাতের তালু ফাঁকা ছিল। এটা ছিল চার্চ অফ আর্থ মাদারের বিশেষ প্রার্থনার ভঙ্গি। এই মুহূর্তে এমলিন হোয়াইটের চেহারা ছিল শান্ত আর নম্র। তার আগের সেই অহংকার আর বিরক্তির কোনো চিহ্নই সেখানে ছিল না। ক্লাইন তার ঠোঁটের কোণ একটু বাঁকাল আর নিঃশব্দে তার বুকে একটা ত্রিভুজাকৃতির পবিত্র প্রতীক আঁকল। সে যে কোনো একটা আসনে বসল, প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল, আর তারপর এমলিনের দিকে হেঁটে গেল। সে হেসে বলল, তোমাকে আজ বেশ ধার্মিক দেখাচ্ছে। কি? এমলিনের সম্বিত ফিরে এলো আর ফ্যাকাশে মুখে সে বিড়বিড় করে বলল, আমি কি করেছি, আমি কি করেছি? তার গলার স্বর মিলিয়ে গেল, যেন সে এইমাত্র যা করেছে সেটা মনে করার চেষ্টা করছিল। হয়তো এটা কোনো খারাপ কিছু না। ক্লাইন ভ্যাম্পায়ারকে একটা একদমই বিশ্বাস অযোগ্য সান্ত্বনা দিয়ে তার পাশে বসে পড়ল। আমি অন্যদের মুখে এমন কথা শুনতে চাই না। যদিও আমার মনে হচ্ছে আমার প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এমলিনের চেহারা ফ্যাকাসে হয়ে গেল এবং সে চরম হতাশার সুরে বলল, কিন্তু আমি চাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। ক্লাইন ভ্যাম্পায়ারকে মন খারাপ করা বিষয় নিয়ে আর কিছু বলল না, বরং সে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, তোমরা স্যাঙ্গুইনরা কি প্রাইমোর্ডিয়াল মুনের উপাসনা করো, নাকি চাঁদকে প্রতিনিধিত্ব করে এমন কোনো নির্দিষ্ট দেবতার, নাকি এই দুটোকে একই বলা যায়? সবগুলোই। এমলিন তার চিবুক একটু উঁচু করল। একজন বিশুদ্ধ রক্তের স্যাঙ্গুইন হিসেবে আমরা অবশ্যই এমন দেবতায় বিশ্বাস করি যে চাঁদকে প্রতিনিধিত্ব করে। অবশ্যই সেই দেবতা চাঁদকেই বোঝায়। তার নাম ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত, আর তিনি আমাদের স্যাঙ্গুইনদের পূর্বপুরুষ, একজন প্রাচীন দেবতা। আর যখন মানুষ স্যাঙ্গুইন হয় তখন তারা প্রাইমোর্ডিয়াল মুনের উপাসনা করার দিকে ঝোঁকে। সাধারণ অবস্থায় এই দুটোকে একই বলা যায়, কিন্তু এমন কিছু সময় আসে যখন তারা এক হয় না এবং তাদের মধ্যে পার্থক্য থাকে। একজন মানুষ স্যাঙ্গুইন হচ্ছে। ক্লাইন মোটেও অবাক হল না যে এমলিন হোয়াইট দ্বিতীয় যুগের একজন প্রাচীন দেবতার নাম বলতে পেরেছে। এর বদলে সে মানুষ স্যাঙ্গুইন হওয়ার তথ্যটা নিয়ে বেশি আগ্রহী ছিল। এটাই কি সেই ভ্যাম্পায়ার সিকোয়েন্স যার কথা মিস্টার আজিক বলেছিল? সে ভাবল। এমলিন একটু জটিল মুখে বলল, হ্যাঁ, 2 ধরনের আছে। একটা হলো কোনো শক্তিশালী স্যাঙ্গুইনের দেওয়া উপহার থেকে রূপান্তরিত হওয়া,
আর অন্যটা হল নির্দিষ্ট পোষণ খাওয়ার মাধ্যমে রূপান্তরিত হওয়া। এই শেষেরটাই আমাদের সবচেয়ে ঘৃণিত শত্রু। কেন? ক্লাইন অস্পষ্টভাবে উত্তরটা অনুমান করতে পারল। এমলিন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তাদের পোষণের প্রধান উপাদানই হল আমাদের রক্তের নির্যাস। যেমনটা ভেবেছিলাম। ক্লাইন মাথা ঘুরিয়ে এমলিনকে কয়েকবার ভালো করে খুঁটিয়ে দেখল। সেই চাউনি দেখে এমলিন একটু ঘাবড়ে গেল আর নাক ঝেড়ে বলল, তুমি তো এমনিতেই একজন বিয়ান্ডার, তোমার পথ বদলানোর কোনো উপায়ই নেই। এটা কেবল এই জন্যই যে আমি এই প্রথম একটা জীবন্ত, না একটা হাঁটাচলা করা, না কথা বলা বিয়ন্ডার উপাদান দেখছি। তবে একদিক থেকে চিন্তা করলে সব মানব বিয়ন্ডারই এরকম একটা উপাদান। ক্লাইন শুরুতে মনে মনে কেবল একটা সাধারণ জোকস বানাতে চেয়েছিল, কিন্তু খুব জলদি সে তীব্র এক বিষাদ অনুভব করল। ঠিক এই সময়ে এমলিন বিশপ উট্রাভস্কির দিকে তাকাল, যে কিনা খুব সাবধানে জীবনের পবিত্র প্রতীক পরিষ্কার করছিল, আর নিচু গলায় বলল, তুমি যে দুটো উপাদান চেয়েছিলে আমি তা খুঁজে পেয়েছি। সেগুলো কি? ক্লাইন তার আনন্দ লুকানোর কোনো চেষ্টাই করল না। এমলিন শান্তভাবে উত্তর দিল, 1000 ফেসড হান্টারের রূপান্তরিত পিটুইটারি গ্ল্যান্ড আর রক্ত। প্রথমটার দাম চাওয়া হয়েছে 2000 পাউন্ড, আর দ্বিতীয়টার 100 মিলিলিটারের দাম 300 পাউন্ড। 2300 ক্লাইন ঝটপট বলে উঠল, আমি কি কোনো ছাড় পেতে পারি? তার জামিনের টাকা ফেরত পাওয়ার পর তার কাছে নগদ মোট 2185 পাউন্ড ছিল। মধ্যবিত্ত সমাজের একজন মানুষের জন্য এটাই যথেষ্ট বেশি জমানো টাকা ছিল। হয়তো কিছু মানুষ তাদের পুরো জীবনেও এত টাকা জমাতে পারবে না, কিন্তু ক্লাইনের মনে হল যে এটা যথেষ্ট নয়। না, আমি না থাকলে সে 2800 পাউন্ড চাইত, আর আমাদের চুক্তি অনুযায়ী তুমি আমাকে আরও 150 পাউন্ড বেশি দিতে, অর্থাৎ মোট 2450 পাউন্ড। এমলিন মাথা নেড়ে বলল। ক্লাইনের চেহারা দেখে সে জলদি যোগ করল, এই যুগে ড্রাগন খুব বিরল। দীর্ঘজীবী স্যাঙ্গুইন ছাড়া অন্য কোথাও এরকম বিয়ান্ডার উপাদান খুঁজে পাওয়া খুব কঠিন। এমনকি যদি থেকে থাকেও সেগুলোর দাম আমাদের চেয়ে বেশি হবে। আমার এখনও 265 পাউন্ড কম পড়ছে। এত কষ্ট করে এত টাকা জমানোর পর সেটা এক নিমেষেই শেষ হয়ে যাবে। তবুও আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আমি আশা করি মিস্টার হ্যাংম্যান যত তাড়াতাড়ি সম্ভব ওয়্যারউলফ বিয়ান্ডারের বৈশিষ্ট্যটা বিক্রি করে দিতে পারবে। এরপরেও একটা হিউম্যান স্কিন শ্যাডো আর একটা ডিপসি নাগার চুলের বৈশিষ্ট্য বাকি আছে। সেগুলোও খুব একটা সস্তা হবে না। লিটল সানের দিকের অবস্থা নিশ্চিত করার কোনো উপায় নেই, কারণ তাকে খুব সাবধানে চলতে হচ্ছে। সে আমার কাছে যেটুকু ঋণী আছে সেটা হয়তো কোনো রহস্যময় বস্তু থেকে র্যাম্পেজারের মানসিক কলুষতা দূর করার পদ্ধতি ব্যবহার করেই সবচেয়ে ভালোভাবে শোধ করা যেতে পারে। সেটা লুকানোর জন্য আরও ভালো উপায় হবে। জানালার বাইরের আলো অনেকটা কমে যেতে দেখে ক্লাইনের মাথায় নিমেষেই অনেক চিন্তা খেলে গেল। সে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তবে এই চুক্তিটা কিছুদিন পিছিয়ে দেওয়া হবে। আমি সম্প্রতি একজনের সাথে ঝামেলায় জড়িয়েছি, আর এখন অফিসিয়াল বিয়ান্ডাররা আমাকে পাহারা দিচ্ছে। তুমি নিশ্চয়ই চাও না যে সেই বিক্রেতা চার্চের বেসমেন্টে বন্দী হয়ে থাক, তাই না? আর আমাকে বাকি টাকাটাও জোগাড় করতে হবে। ক্লাইন চার্চের গম্বুজের দিকে তাকানোর জন্য তার মাথা একটু নিচু করল। অফিসিয়াল বিয়ান্ডার। এমলিন হোয়াইট লাফিয়ে উঠে চারপাশ তাকাতে লাগল। ক্লাইন তার দিকে একবার তাকিয়ে বলল, এটা নিয়ে চিন্তা করো না। তুমি এখন চার্চ অফ আর্থ মাদারের একজন যাজক, আর তোমার আইনি স্বীকৃতি আছে। তাছাড়া বিশপ উট্রাভস্কি তোমাকে রক্ষা করবে। আমি না এমলিনের অস্বীকার করাটা ছিল দারুণ দুর্বল। সে আবার বসে পড়ল আর হঠাৎ কিছু একটা ভেবে বলল, অফিসিয়াল বিয়ান্ডাররা কি মানসিক ইঙ্গিতের এই সমস্যা দূর করতে পারবে? হয়তো। ক্লাইন প্রায় হেসেই ফেলেছিল। তবে সেই ক্ষেত্রে খুব সম্ভবত তুমি এভারনাইট গডেস, গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ অথবা লর্ড অফ স্টর্মসের একজন বিশ্বাসী হয়ে যাবে। অবশ্যই তুমি চাইলে সামরিক বাহিনীর বিশেষ বিভাগের সদস্যও হতে পারো। হয়তো তারা তোমাকে বিদেশে কোনো গুপ্তচর হিসেবে পাঠাতে পারবে, কোনো অভিজাত ঘরের মেয়েকে ফাঁদে ফেলার জন্য। আমি কেবল পুতুল আর খাঁটি সুন্দর মেয়েদের পছন্দ করি। এমলিন সাথে সাথেই জোর দিয়ে বলল, আমি বুঝতে পারছি যে তোমার একটু আগ্রহ আছে, তবে সেটা সামান্যই। ক্লাইন প্রসঙ্গ পালটে জিজ্ঞেস করল, তুমি কি বেরিয়া পরিবারের কোনো সদস্যকে চেনো? বেরিয়া? ওই পাগল পরিবারটা যারা শয়তানের উপাসনা করে? না, তারা নিজেরাই এক একটা শয়তান। এমলিন ঝটপট বলল, তুমি তাদের খুঁজছ কেন? ক্লাইন অসহায়ভাবে বলল, আমি তাদের একজনের সাথে ঝামেলায় জড়িয়েছি, প্যাট্রিক জেসন বেরিয়া, একটা সিরিয়াল খুনের মামলার কারণে। তোমার পরিচিত মহলের মধ্যে তার সাম্প্রতিক অবস্থান আর পরিচিতদের খুঁজে বের করতে আমাকে সাহায্য করো। যদি তোমার কাছে কোনো সঠিক খবর থাকে আমি তোমাকে টাকা দেব, খবরের গুরুত্বের ওপর নির্ভর করে। অবশ্যই এটা নাইট হক্স, মেশিনারিজ হাইভ মাইন্ড আর সামরিক বাহিনীর কাছ থেকেও চাওয়া যেতে পারে। ক্লাইন স্বস্তির সাথে ভাবল। এমলিন চিন্তিত মুখে মাথা নাড়ল। তুমি আসলেই একটা আস্ত শয়তানের সাথে ঝামেলা পাকানোর সাহস করেছ। যখন তোমার কাছে তার ব্যাপারে সঠিক খবর থাকবে সে বুঝতে পারবে যে তুমি তার অনেক বড় ক্ষতি করতে যাচ্ছ। সমস্যা নেই, আমার কাছে কর্তৃপক্ষের নিরাপত্তা আছে। ক্লাইন নির্বিকারভাবে উত্তর দিল। কয়েক সেকেন্ড চুপ থেকে এমলিন বলল, ঠিক আছে, আমি চেষ্টা করব।
খবরের জন্য পারিশ্রমিক অন্তত 20 পাউন্ড হতে হবে। এই ব্যাপারটা চূড়ান্ত করার পর ক্লাইন আর দাঁড়াল না, সে চার্চ থেকে বেরিয়ে পড়ল। তার মাথা জুড়ে কেবল একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল যে সে কিভাবে টাকাটা জোগাড় করবে। মিস ম্যাজিশিয়ানের নতুন বই খুব শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে। এর জন্য তার বেশ ভালো অঙ্কের টাকা পাওয়ার কথা। পরে আরও রয়্যালটি পাওয়া যাবে। হয়তো আমি তার কাছে অ্যাস্ট্রোলজার পোষণের ফর্মুলার কথা তুলতে পারি, তবে সে এখনও ট্রিকমাস্টারের পোষণের সব উপাদানই জোগাড় করতে পারেনি। মিস জাস্টিস সাইকোলজি অ্যালকেমিস্টদের সাথে যোগ দিয়েছে, আর তার কাছে বিক্রি করার মতো আমার কোনো ফর্মুলা নেই। তাকে কোনো জ্ঞান বিক্রি করব? ওয়্যারউলফ বিয়ন্ডারের বৈশিষ্ট্যের দাম প্রায় 1300 পাউন্ডের মতো হবে, হয়তো আরও কম। আমাকে কি তবে একটা রহস্যময় বস্তু বানাতে হবে, নাকি আমি এমন কোনো উপায় বের করব যাতে এমলিন হোয়াইটমিস্টার ফুলের একজন বিশ্বাসী হয়ে ওঠে আর মানসিক ইঙ্গিত দূর করার বিনিময়ে উপহার গ্রহণ করব? ঠিক, জেসন বেরিয়া তার সাথে অনেক নগদ টাকা, গয়না আর দামি ধাতু নিয়ে ঘোরে। যদি তাকে খুঁজে পাওয়া যায় তবে হয়তো আমিও সেখান থেকে একটা ভাগ পাব। এইসব ভাবতে ভাবতে ক্লাইন চার্চ থেকে বেরিয়ে এলো আর দেখতে পেল অন্ধকার আকাশ আর পাতলা কুয়াশা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আসলেই টাকার খুব টান পড়ছে। মিন্স্ক স্ট্রিটে ফিরে এসে ক্লাইন তার হাতে এক গাদা খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকল, যেন সে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সে ধূসর কুয়াশার ওপরে গিয়ে জেসনের রুমালটা ব্যবহার করে তার অবস্থান বের করতে চেয়েছিল।